সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা নিউজে। শুরুতেই জানিয়ে দেব আজকের এমন সব ভয়ঙ্কর সংবাদ যা শুনলে আপনার চোখ রীতিমতো কপালে উঠে যাবে। জানিয়ে দেব কুছ পরোয়া নেহি, জনগণের উপর ভরসা করে এবছরের ডিসেম্বর মাসেই বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। সংস্কার প্রশ্নে অনড় বিরোধীরা জোরদার করবে আন্দোলন, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায় মাথায় ঝুলছে। দেশে ফিরলে গ্রেপ্তার হওয়ার চরম আশঙ্কা, এমনকি প্রাণহানির ঝুঁকিও রয়েছে। কিন্তু সমস্ত জল্পনা দিয়ে এক অবিশ্বাস্য এবং মেগা ঘোষণা করলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ডিসেম্বর মাসে তিনি সশরীরে বাংলাদেশে ফিরবেন, এবারের কাছে আত্মসমর্পণ করবেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া 1 ঘন্টার এক এক্সক্লুসিভ টেলিফোন সাক্ষাৎকারে এই বিস্ফোরক তথ্য নিজেই খুলেছেন শেখ হাসিনা। 2024 সালের 5ই আগস্ট ছাত্র আন্দোলন এবং গণবিক্ষোভের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এই প্রথম নিজের দেশে ফেরার সুনির্দেশনা জানালেন তিনি। শুধু নিজেই নন, তার সঙ্গে নির্বাসনে থাকা আওয়ামী লীগের একাধিক শীর্ষ নেতাও বাংলাদেশে ফিরে আত্মসমর্পণ করবেন। মৃত্যু যদি আসে নিজের মাটিতেই আসুক, আবেগ ঘন হয়ে জানিয়েছেন হাসিনা। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা তার অনড় অবস্থানের কথা জানিয়ে বলেন, ওরা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে, তবু আমাকে ফিরতেই হবে। আমার দলের নেতা কর্মীদের উপর ভয়াবহ অত্যাচার চলছে। মৃত্যু যদি আসেই, তবে আমি চাই সে আর নিজের মাটিতেই আসুক, যেখানে আমার বাবা মায়ের কবর রয়েছে এবং তাদের রক্ত মিশে আছে। হাসিনা স্পষ্ট করে দিয়েছেন যে জেল খাটতে তার বিন্দু ভয় নেই। এর আগেও 2007 সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে তাকে কারাবাস করতে হয়েছিল এবং সেখান থেকে ফিরে 2008 নির্বাচনে জিতে তিনি ক্ষমতায় এসেছেন। 2025 সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় শোনায়। এই বিচার প্রক্রিয়াকে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত এবং প্রহসন বলে দাবি করেছেন তিনি। হাসিনার কথায় তিনি আইনি পথে লড়াই লড়তে চান এবং আদালতে আত্মসমর্পণ করার উদ্দেশ্যই হলো এই মামলার পিছনের আসল ষড়যন্ত্র মানুষের সামনে আনা। হাসিনার এই মেগা রিটার্ন প্ল্যানে তার সঙ্গে ফিরতে পারেন তার জামানার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, যার বিরুদ্ধেও বাংলাদেশে ফাঁসির রায় রয়েছে। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে বারবার চিঠি পাঠাচ্ছে। আর এই প্রসঙ্গে ঢাকা এবং নয়াদিল্লিকে স্পষ্ট বার্তা দিয়ে হাসিনা বলেন, ওরা আমাকে ফেরাতে চাইছে, কিন্তু আমাকে পাঠানোর প্রয়োজন নেই, আমি নিজেই ফিরে যাব। এই বিষয়ে তিনি কোনো বিধানের সঙ্গে আলোচনা করেননি বলেও দাবি করেন। বর্তমানে ভারতে অবস্থান করলেও ওপার বাংলার রাজনীতিতে যে তিনি এখনো ছড়ি ঘোরাচ্ছেন তা করে দিয়েছেন হাসিনা। রয়টার্সকে তিনি জানিয়েছেন, ভারতে বসেই তিনি অনলাইনে বাংলাদেশের 300টি সংসদীয় আসনের মধ্যে অন্তত 125টি আসনের নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগকে পুনর্গঠনের কাজও আড়াল থেকে জোর কদমে চলছে। বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারতের বিদেশ অবশ্য এখনো অত্যন্ত সতর্ক পা ফেলছে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল আগেই জানিয়েছেন যে শেখ হাসিনা প্রত্যর্পণের আবেদনটি সম্পূর্ণ আইনি এবং বিচারের আওতার মধ্যে খতিয়ে রাখা হচ্ছে। ঢাকার বর্তমান নতুন সরকারের সঙ্গে গঠনমূলক দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতেও ভারত আগ্রহী। এদিকে মৃত্যুদণ্ডের সাজা মাথায় সোমবারের শেখ হাসিনার এই বাংলাদেশে ফেরার মরণ কামড় দেওয়ার ঘোষণার ওপার বাংলার রাজনীতিতে এক নতুন সাইক্লোন তৈরি করেছে। এর ফলে আওয়ামী লীগের কর্মী সমর্থকদের মধ্যে যেমন নতুন হাওয়া বইতে শুরু করেছে, তেমনই অন্তর্বর্তী সরকার এবং অন্যান্য বিরোধী দলগুলির কপালেও চিন্তার ভাঁজ গভীর হচ্ছে বলে মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। গোটা দক্ষিণ এশিয়ায় বহু আলোচিত বিষয় ভারত বাংলাদেশের সম্পর্কের সমীকরণ। কারণ দুই দেশের সম্পর্কে ভারসাম্য থাকলে তার প্রভাব যেমন থাকে, আবার সম্পর্ক গিয়ে পৌঁছলে অন্য মাত্রায় পৌঁছয়। তবে দক্ষিণ এশিয়ার প্রভাবের থেকেও বাংলাদেশের প্রভাব ব্যাপক হারে পড়ে, কারণ পদ্মা পার তো ভারত থেকেই চালটা, আলুটা, পেঁয়াজটা নিয়ে থাকে। জোরপথে আনতে গিয়ে তো দেউলিয়া হওয়ার জোগাড়। গোটা দেশটির অবস্থা এমনিতেই অর্থনৈতিক দিক থেকে একেবারে সঙ্গে, যেটা অন্তর্বর্তীকালীন সরকারের ছিল। এখন কোন পথে যাচ্ছে পরিস্থিতি? কারণ দুই দেশের মধ্যে এখন ট্রান্সশিপমেন্ট চুক্তি স্থগিত হয়ে রয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকায় পণ্য সরবরাহে বেশ কিছু ক্ষেত্রে সীমা আছে। ফলে ভারত বাংলাদেশের এই অদৃশ্য যুদ্ধ কতটা প্রভাব ফেলছে দক্ষিণ এশিয়ায়, আর কিভাবে বা বাংলাদেশের প্রভাবে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় 11.39 বিলিয়ন ডলার। এই বিশাল বাণিজ্যে ভারতের রপ্তানি যেমন তুলো, পেট্রোলিয়াম, বিদ্যুৎ ব্যাপক বাংলাদেশ বড় ধরনের বাণিজ্য ঘাটতির সম্মুখীন। তবে রাজনৈতিক এবং কূটনৈতিক উত্তেজনার বছরগুলিতে উভয় দেশই কিছু বিধিনিষেধ আরোপ করেছে। বাংলাদেশ মূলত অল্পরক্ষা এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ এর সুরক্ষায়
আমদানি নীতি কঠোর করেছে। ভারত সাময়িকভাবে কিছু ট্রানজিট সুবিধা বাতিল করেছিল, যদিও নয়াদিল্লি স্পষ্ট করেছে যে তারা কোনো বাণিজ্য যুদ্ধে জড়াতে চায় না। ভারত ও বাংলাদেশের মধ্যে সাম্প্রতিক সীমান্ত ভিত্তিক আমদানি নিষেধাজ্ঞা দুই দেশের বাণিজ্য সম্পর্কে চাপ সৃষ্টি করেছে। ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের যেখানে ডিজিএফটি জারি করার নির্দেশে বাংলাদেশ থেকে কিছু নির্দিষ্ট পণ্যের স্থলবন্দর দিয়ে আমদানিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। আমদানি নির্দিষ্ট সমুদ্র বন্দরে সীমাবদ্ধ করা হয়েছে। বাংলাদেশের উপর সম্ভাব্য অর্থনৈতিক প্রভাব, রপ্তানি আয় চাপ, তৈরি পোশাক, পাটজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য সহ খাত বেশ প্রভাবিত হতে পারে। এর জেরে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে পরিবহন ব্যয়, যা বৃদ্ধি হতে পারে, এবং স্থলবন্দর ব্যবহার সীমিত হলে সমুদ্রপথে অতিরিক্ত সময় এবং খরচ লাগতে পারে। এছাড়াও ছোট এবং মাঝারি রপ্তানিকারকদের ক্ষতি। সীমান্ত নির্ভর ব্যবসাগুলি দ্রুত বিকল্প বাজার বা রুট খুঁজে পেতে সবারই। রপ্তানি বাজারে বৈচিত্র্য আনার চাপ বাংলাদেশকে ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাজারে আরো জোর দিতে হতে পারে। এর সমাধান হিসেবে বাণিজ্যিক বিশেষজ্ঞরা বলছেন, পরিকল্পনা যদি দুই দেশ আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছয় তবে বাণিজ্য স্বাভাবিক হতে পারে। তবে নিষেধাজ্ঞা দীর্ঘস্থায়ী করে বিকল্প সরবরাহ শৃঙ্খল গড়ে উঠতে পারে, যা দ্বিপাক্ষিক বাণিজ্যের কাঠামো পরিবর্তন করতে পারে। তবে এক্ষেত্রে দুই দেশের মধ্যে কতটা কি সম্পর্কের মেলবন্ধন থাকে সেটাই সবথেকে বড় প্রশ্ন। কারণ মিশ্র গতিতে এগোচ্ছে দুই দেশের সম্পর্ক। পরিস্থিতি ঠিক কোন দিকে যায়? একই দশা পাকিস্তানের সেনাপ্রধানকে সামলাবেন দেশের জন্ম নিয়ন্ত্রণের হার, তাহলে যুদ্ধ করবে কে? যুদ্ধ, কূটনীতি, অর্থনীতি পেরিয়ে এবার জনগণও যেখানে সেনাপ্রধানই কাঁধে। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের নতুন দায়িত্ব ঘিরে হাসির রোল। এ থেকে কি কিছু শিখছে বাংলাদেশ? বাংলাদেশ পাকিস্তানের এমনিতেই বন্ধুত্বের সম্পর্ক। তারেক সরকার কি তার সেনাপ্রধানকে এমনই কোনো হাস্যকর দায়িত্ব দেবেন যাতে দেশ জুড়ে ওয়াকারকে নিয়ে পাকিস্তানের মতোই ঝড় উঠবে বিশ্বে? একজন সেনাপ্রধানের কাজ দেশের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু যদি তাকেই জনসংখ্যা নিয়ন্ত্রণের মতো সামাজিক এবং স্বাস্থ্যনীতির দায়িত্ব দেওয়া হয়, সেই দেশের পিছিয়ে যাওয়া ছাড়া আর রাস্তাই থাকে না। আর পাকিস্তানে ঠিক সেটাই ঘটেছে। সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের নতুন দায়িত্বের ঘোষণা হতেই সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গবিদ্রোহ। আন্তর্জাতিক রাষ্ট্রদের প্রশ্ন, এটি কি পাকিস্তানের চরম দুর্বলতা প্রতীক? পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির বরাবরই শুধু সামরিক নেতৃত্ব হিসাবে সীমাবদ্ধ ছিলেন না। তার কূটনৈতিক উদ্যোগ, এমনকি অর্থনৈতিক নীতি নির্ধারণেও তার সক্রিয় ভূমিকার কথা বহুবার আলোচনায় এসেছে। এবার সেই তালিকায় আরো একটি দায়িত্ব জুড়ে দিল পাক সরকার, যেখানে অপ্রত্যাশিত দায়িত্ব হিসেবে দেশের দ্রুত বাড়তে থাকা জনসংখ্যা নিয়ন্ত্রণে এখন দেখভাল করবেন মুনির। পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী সৈয়দ আহমদ জানিয়েছেন, পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জনসংখ্যার বৃদ্ধির সংখ্যা মোকাবিলায় একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেন, আর সেই কমিটির সদস্য করা হয়েছে সেনাপ্রধান আসিম মুনিরকে। মানে পাকিস্তানের জনসংখ্যা 25,90,00,000-এরও বেশি, যা বিশ্বে পঞ্চম সর্বোচ্চ। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের ধারণা, বর্তমান প্রবৃদ্ধি অব্যাহত থাকলে 2030 পাকিস্তান ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম জনবহুল দেশে পরিণত হবে। অথচ পাকিস্তান নিজেই তো ঋণ নির্ভর অর্থনীতি, উচ্চ মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার সংকটে জর্জরিত। ফলে দ্রুত বাড়তে থাকা জনসংখ্যাকে অনেক অর্থনীতিবিদ নতুন এক সংকটের পূর্বাভাস হিসাবে দেখছেন। জনসংখ্যা নিয়ন্ত্রণের মধ্যস্থ এবং সামাজিক নীতির প্রশ্নে সেনাপ্রধানকে যুক্ত করার সিদ্ধান্ত দেশ জুড়ে বিস্ময় সৃষ্টি করেছে। সমাজ মাধ্যমে শুরু হয়েছে তীব্র কৌতুক এবং সমালোচনা। প্রশ্ন তুলেছেন, সেনাপ্রধান কি এবার পরিবার পরিকল্পনা কর্মসূচি পরিচালনা করবেন? আবার কেউ ব্যঙ্গ করে লিখেছেন, দেশের প্রতিটি সংকটের সমাধান যদি সেনাবাহিনীর হাতেই থাকে, তাহলে প্রশাসনের ভূমিকা কোথায়? পাকিস্তান একাধিক নিরাপত্তা সংকটের মুখোমুখি। বালুচিস্তানে বিদ্রোহী হামলায় নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। আফগানিস্তান সীমান্তে উত্তেজনা অব্যাহত। কাশ্মীরেও অর্থনৈতিক সংকটকে ঘিরে অসন্তোষ বাড়ছে। এমন পরিস্থিতিতে সেনাপ্রধানের দায়িত্ব আরো বাড়ানোর অনেকেই অস্বাভাবিক হিসাবে দেখছেন। শেষ দিকে মুনিরকে সেনাপ্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল, আর তারপর থেকেই পাকিস্তানের বিদেশ নীতিতে হস্তক্ষেপ করেছেন তিনি, আর সেখানে বেশ কিছু বিষয়ে সাফল্য লাভ করেন। ঋণের ধারে নুয়ে পড়েছে পাকিস্তান। অন্যদিকে নিজের দেশের গৃহযুদ্ধে টিডিপির হুঁশিয়ারি, আর এই কঠিন সময় আরো এক কঠিন কাজের দায়িত্ব চাপলো পাক সেনাপ্রধানের কাঁধে। আর এভাবে পালন করবেন তিনি, নাকি মাঝপথের দায়িত্ব থেকে সরে যাবেন তিনি? দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে জোরপূর্বক এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি সম্বোধন করে অবমাননা করা হয়েছে এমন অভিযোগ তুলে অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা 11টা থেকে শিক্ষার্থীরা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বেলা 11টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি বা সায়েন্স ল্যাব মোড় এবং উত্তরার বিএনএস সেন্টারের সামনে এইচএসসি পরীক্ষার্থীরা দলে দলে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে ক্ষোভে ফেটে পড়েন এবং স্লোগান দিতে থাকেন, তুমি কে আমি কে, ফার্মের মুরগি, ফার্মের মুরগি, কে বলেছে শিক্ষামন্ত্রী,
শিক্ষামন্ত্রী। তাদের এই স্লোগান মুহূর্তেই পুরো রাজপথে ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, দেশজুড়ে চলমান চরম প্রতিকূল আবহাওয়া ও বন্যা পরিস্থিতির মধ্যে পরীক্ষা নেওয়ার একগুঁয়ে সিদ্ধান্ত এবং পরীক্ষার্থীদের সাথে দায়িত্বশীলদের অবমাননাকর আচরণের প্রতিবাদে তারা রাজপথে নেমেছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের ৩ দফা দাবি হল, পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, বৈরী আবহাওয়ার কারণে গতকাল ১৩ জুলাই যারা পরীক্ষায় অংশ নিতে পারেনি সেই সব শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া, ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিশ্চিত করা। এর আগে গতকাল সোমবার ১৩ জুলাই শিক্ষার্থী ঐক্য নামক সামাজিক যোগাযোগ মাধ্যম ভিত্তিক একটি প্ল্যাটফর্ম থেকে এই আন্দোলনের ঘোষণা দেয়া হয়েছিল। ঘোষণা অনুযায়ী আজ রাজধানীর সায়েন্স ল্যাব, শাহবাগ, উত্তরা ও মিরপুর সহ বিভিন্ন স্থানে বিক্ষোভের পাশাপাশি রাজশাহী, বরিশাল, দিনাজপুর, ময়মনসিংহ ও কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এবং দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও একই ধরনের কর্মসূচির ডাক দেয়া হয়। শিক্ষার্থীদের অভিযোগ, সোমবারের পরীক্ষায় অংশ নিতে গিয়ে দেশের বিভিন্ন এলাকায় জল্লাবদ্ধতা, ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে চরম দুর্ভোগে পড়তে হয়েছে। অনেকে সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি এবং ছোট বড় দুর্ঘটনার শিকার হয়েছেন। ঢাকা কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পরীক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা না করে এমন মরণপণ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিতের দাবিতে শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন মহলের সুপারিশ সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে। এই চরম অব্যবস্থাপনার দায় শিক্ষামন্ত্রী এড়িয়ে যেতে পারেন না এবং দায় স্বীকার করে অবিলম্বে তার পদত্যাগ করতে হবে। এদিকে শিক্ষার্থীদের এই তীব্র আন্দোলনের বিপরীতে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রামসহ ৫ জেলার এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ১৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে, তবে অন্যান্য শিক্ষা বোর্ডে পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। কমিটি জানায়, চলতি বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১২,৭০,৫৮৩ জন শিক্ষার্থী। সব বোর্ডের পরীক্ষা একসঙ্গে স্থগিত করলে ফলপ্রকাশ, বিশ্ববিদ্যালয় ভর্তি ও পরবর্তী শিক্ষা কার্যক্রমে বড় ধরনের জটিলতা তৈরি হতে পারে। তাছাড়া অভিন্ন প্রশ্নপত্রের কারণে কেবল এক বোর্ডের সমস্যায় সব বোর্ডের পরীক্ষা স্থগিত করা সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দেওয়া হয়েছে। বর্তমানে ঢাকার অবরোধ স্থলগুলোতে ব্যাপক পুলিশ মোতায়েন রয়েছে। দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা আন্দোলনরত শিক্ষার্থীদের বুঝিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে শিক্ষার্থীরা সাফ জানিয়ে দিয়েছেন, তাদের ৩ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না এবং এই কর্মসূচি অব্যাহত রাখবেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যার জেরে এখন বিভিন্ন এলাকায় শুধুই হাহাকার। একদিকে বাংলাদেশ ভয়াবহ বন্যা, অন্যদিকে বাঁধ পাহাড় ধসছে, মারা যাচ্ছে মানুষ। সেখানে বাংলাদেশের সরকার কি ভাবছে? রাজনীতি ছাড়া সরকারের সময় কই বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করার? কেন ত্রাণের টাকা দাঁড়িয়েছে মন্ত্রীরা? কি উত্তর রয়েছে সরকারের এই নিয়ে? মানুষের মৃত্যু হচ্ছে কিন্তু সরকারের কোনো দৃষ্টি নেই। গত কয়েকদিনের ভয়াবহ বিপর্যয়ে ৫০ জনের কাছাকাছি মানুষ আছে। একাধিক নদীর জল বইছে বিপদসীমার উপর দিয়ে। ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে হাজারো মানুষ। বন্যা দুর্গত একাংশের অভিযোগ, বেশিরভাগ এলাকাতেই পৌঁছয়নি ত্রাণ। আবার নৌকার অভাবে মানুষ নিজেরাই জীবন বাজি রেখে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করছেন। দীর্ঘ সময় জলবন্দী থাকায় খাবার জলের অভাবে যেখানে ডায়রিয়া, চর্মরোগ সহ ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে। নিচু এলাকায় বন্যার প্রকোপ আরো বেশি। বিঘার পর বিঘা জমি জলের নিচে। বাড়িঘর থেকে কৃষিজমি, মাছের ভেড়ি এবং গ্রামীণ সড়ক এখন সবটাই জলের নিচে। আর যখন ছবি, তখন প্রধানমন্ত্রীকে দেখা যাচ্ছে ছবি তুলতে, গাছের চারা বিলোতে। আর এই নিয়ে সমালোচকদের প্রশ্ন, কেন বন্যা কবলিত এলাকায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী? বিশেষ করে বাংলাদেশের প্রতি বছর বর্ষাকালে বন্যা নতুন কিছু নয়, তবে জলবায়ু পরিবর্তনের কারণে অতি ভারী বৃষ্টিপাত, নদীর নাব্যতা সংকট এবং অপরিকল্পিত অবকাঠামো বন্যার তীব্রতা বাড়িয়ে দিচ্ছে। ফলে শুধু তাৎক্ষণিক ত্রাণ নয়, দীর্ঘমেয়াদকালে বন্যা রোধে পদক্ষেপেরও দাবি তোলা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা বিশ্লেষকদের একাংশের মতে, মোকাবিলায় দ্রুত উদ্ধার কার্যক্রম, পর্যাপ্ত ত্রাণ বিতরণ, নিরাপদ আশ্রয় কেন্দ্র, বিশুদ্ধ জলের ব্যবস্থা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করা জরুরি। কিন্তু এসব কাজে তেমনভাবে এগিয়ে আসতে দেখা যাচ্ছে করে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং অবকাঠামো পুনর্নির্মাণের দ্রুত পদক্ষেপ করা হচ্ছে না বলেও অভিযোগ। বিভিন্ন এলাকায় যোগান হয়ে পড়ার জরুরি খাদ্য, বিশুদ্ধ জল এবং ওষুধ পৌঁছে দেওয়াও কঠিন হয়ে উঠেছে। শিশু, ভর্তি এবং যেখানে অন্তঃসত্ত্বাদের ঝুঁকি কয়েক গুণ বেড়ে গিয়েছে, দাঁড়িয়ে তুলেছে খাদ্য, জল এবং চিকিৎসা সংকট। পরিস্থিতি যত জটিল হচ্ছে, তত দুর্যোগ মোকাবিলায় সরকারের আগাম প্রস্তুতি এবং তৎপরতা নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষতিগ্রস্তরা। বাংলাদেশের বিভিন্ন বন্যা ক্রমশ ভয়াবহ রূপ নিচ্ছে। টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা নদীর জল বিপদসীমার ওপর দিয়ে প্রভাবিত হওয়ায়
বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। বহু পরিবার হয়ে আশ্রয় কেন্দ্র কিংবা উচ্চস্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যার বিভিন্ন ভিডিও এবং ছবি ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। বন্যা মোকাবিলায় অনেক স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষ নিজেদের উদ্যোগে ত্রাণ সংগ্রহ এবং বিতরণ শুরু করেছেন। বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াইয়ে বহুবার ঘুরে দাঁড়িয়েছে, কিন্তু এই বন্যা মানে একেবারে মনে করিয়ে দিল যে শুধু দুর্যোগের সময় নয়, আগাম প্রস্তুতি, নদীবাঁধের ব্যবস্থাপনা, জলবায়ু এবং দ্রুত প্রশাসনিক সমন্বয় ছাড়া ভবিষ্যতের এমন ভয়াবহ হতে পারে। এখন ক্ষতিগ্রস্ত মানুষের সবচেয়ে বড় চাওয়া নিরাপদ আশ্রয়, পর্যাপ্ত সহায়তা এবং দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ। পশ্চিমবঙ্গের ডিমছড়া এখন রাজনৈতিক প্রতিবাদের প্রতীক, আর ঠিক সেই সময়ে বাংলাদেশের ডিমই হয়ে উঠেছে অর্থনৈতিক সংকটের ভাষা। তবে পার্থক্য একটাই, এপারে ডিমছে রাজনৈতিক নেতাদের দিকে, আর ওপারে শত শত ডিম ছুঁড়ে ফেলা হচ্ছে রাস্তায়। কারণ প্রতিটি ডিম বিক্রিতে লোকসান গুনছেন খামারিরা। এই প্রতিবাদ শুধু বাজার দরের বিরুদ্ধে নয়, কৃষি অর্থনীতির গভীর সংকটের প্রতিচ্ছবি। বাংলাদেশের ডিমকে কেন্দ্র করে তৈরি হয়েছে এক অভিনব প্রতিবাদ। রাজধানী ঢাকার ময়মনসিংহ সড়কে শত রাস্তায় ছুটে বিক্ষোভ দেখিয়েছেন পোল্ট্রি খামারি এবং ডিম ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, উৎপাদন খরচের তুলনায় বাজার দর এতটাই কম যে প্রতিটি ডিম বিক্রিতে গড়ে 4 টাকা হচ্ছে। মাস শেষে সেই ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় 500 কোটি টাকা। ব্যবসায়ীদের দাবি, একটি ডিম উৎপাদনে যেখানে গড়ে প্রায় 10 টাকা খরচ হয়, বাজারে তা বিক্রি করতে হচ্ছে মাত্র 6 টাকায়। পরে দীর্ঘদিন ধরে লোকসান গুনতে গিয়ে ছোট এবং মাঝারি খামারিরা চরম আর্থিক সংকটে পড়েছেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় ছোট পোল্ট্রি খামার বন্ধ হয়ে গেছে। একই পরিস্থিতি চলতে থাকলে আরো বহু খামারি ব্যবসা ছেড়ে দিতে বাধ্য হবেন বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। প্রতিবাদকারীদের মতে এর সঙ্গে সামঞ্জস্য রেখে ডিমের ন্যূনতম মূল্য নির্ধারণ না করলে দেশের পোল্ট্রি শিল্প বড় ধরনের সংকটে পড়বে। ছোট খামারগুলো বন্ধ হয়ে গেলে বাজার ধীরে ধীরে বড় কনস্ট্যান্টের নিয়ন্ত্রণে চলে যেতে পারে। আর এর ফলে ভবিষ্যতে ডিমের দাম বাড়ার পাশাপাশি লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ঝুঁকির মুখে পড়বে। এই বিক্ষোভে ঢাকা ময়মনসিংহ সড়কে শত শত ফেলা হয়। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয় এবং ঘটনাটি দেশ জুড়ে আলোচনার বিষয় হয়ে ওঠে। ডিম এখানে আর শুধু খাদ্যপণ্য নয়, হয়ে উঠেছে বঞ্চনার প্রতীক। ঘটনাটি এমন সময় সামনে এলো যখন পশ্চিমবঙ্গের ডিমকে ঘিরে অন্য ধরনের বিতর্ক চলছে, আর সেখানে সাম্প্রতিক সময় রাজনৈতিক প্রতিবাদে বিরোধীদের লক্ষ্য করে ডিম নিক্ষেপের একাধিক ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্ট উদ্বেগ প্রকাশ করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির শ্রমিক ভট্টাচার্য প্রকাশ্যে বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও ডিম নিক্ষেপ কোনো সুস্থ গণতান্ত্রিক সংস্কৃতির অংশ হতে পারে না। আদালতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। বাংলার ঘটনায় ডিম একই প্রতীক হলেও প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। পশ্চিমবঙ্গে এটি রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ, আর বাংলাদেশে এটি অর্থনৈতিক হতাশার প্রতীক। তবে এই ডিম এখন জন অসন্তোষ প্রকাশের এক নতুন ভাষায় পরিণত হয়েছে। বিশ্লেষকদের মতে বাংলাদেশের এই বিক্ষোভ শুধু ডিমের বাজার নিয়ে নয়, এটি কৃষি খাতের দীর্ঘদিনের কাঠামোগত সমস্যার প্রতিফলন। উৎপাদন ব্যয়, বাজার ব্যবস্থাপনা এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা না গেলে সংকট আরো গভীর হতে পারে। আর এই কারণেই ভেঙে পড়া শত শত ডিম আসলে একটি বড় অর্থনৈতিক সতর্কবার্তা, যেখানে প্রতিটি নষ্ট হওয়া ডিমের সঙ্গে জড়িয়ে রয়েছে হাজারো খামারি ভবিষ্যৎ। শেখ হাসিনার দেশে ফিরে যাওয়া অর্থাৎ প্রত্যাবর্তনের সিদ্ধান্ত সম্পর্কে ভারত সরকারের অবস্থান কি? মঙ্গলবার এই বিষয়ে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ঘোষণা সম্পর্কে ভারত সরকার কোনো প্রতিক্রিয়া দেবে না। অন্যদিকে বাংলাদেশ সরকারের তরফে শেখ হাসিনাকে প্রত্যার্পণের দাবি সম্পর্কে বিদেশ মন্ত্রকের মুখপত্র বলেছেন, এটি সম্পূর্ণ আইনি বিষয়। আইনের পথেই এর নিষ্পত্তি হবে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা দিন কয়েক আগে সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে জানান, তিনি আগামী ডিসেম্বরে দেশে ফিরে যাবেন। দেশের বাইরে থাকা দলের নেতারাও তার সঙ্গে স্বদেশে ফিরবেন। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপত্রকে প্রশ্ন করা হয়েছিল, শেখ হাসিনার বক্তব্য নিয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে নয়াদিল্লির কোনো কথা হয়েছে কিনা। এই প্রশ্নের কোনো জবাব দেননি বিদেশ মন্ত্রকের মুখপত্র। তিনি ফের বলেছেন, প্রত্যর্পণের বিষয়টির নিষ্পত্তি হবে আইনি পথে। সেই সঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপত্র আরও বলেছেন, শেখ হাসিনার বিষয়ে ভারত সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। উল্লেখযোগ্য হল, স্বয়ং ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বছরখানেক আগেই জানিয়ে দেন, শেখ হাসিনা যতদিন মনে করবেন ততদিন ভারতে থাকবেন না। ভারত সরকার কখনও এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে না। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে হাসিনা বলেছেন, বাংলাদেশ সরকার বারে বারে তাকে ফেরত চাইছে, সেই কারণে তিনি নিজেই ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি আরও বলেছেন, তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে জেনেও ঝুঁকি মাথায় নিয়ে তিনি ফিরে যেতে চান। গণভোটের রায় বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার প্রশ্নে অনড় জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন বিরোধী জোট। এজন্য সংবিধান সংশোধনের লক্ষ্যে জাতীয় সংসদে গঠিত বিশেষ কমিটিকে তারা প্রত্যাখ্যান করেছে।
এই কমিটিতে অংশ না নেওয়ার সিদ্ধান্তে অটল আছে তারা। দলগুলো বলছে সংসদের দাবি উপেক্ষিত হলে আন্দোলন আরও বিস্তৃত করা হবে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ গতকাল মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠন করার কথা ছিল, সেটা হলে আমরা অংশ নিতাম, কিন্তু সংশোধনের কমিটিতে নাম দেওয়ার প্রশ্নই আসে না। সংস্কারের দাবিতে আমাদের আন্দোলন কর্মসূচি চলমান রয়েছে। ঘোষিত কর্মসূচির মধ্যে কয়েকটি সমাবেশ বাকি আছে। এরপর আমরা বৃহত্তর আন্দোলনে যাব। সংবিধান সংশোধনের লক্ষ্যে গত সোমবার জাতীয় সংসদে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেন সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম। এর প্রতিবাদে অধিবেশন থেকে ওয়াকআউট করার পর বাইরে এসে বিরোধী দলের নেতা ও জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেন, প্রথম অধিবেশনেই এই প্রস্তাব দেওয়া হয়েছিল। সেদিনই বিরোধী দল অবস্থান স্পষ্ট করেছিল। বিরোধী দল ওয়াকআউটের পরে সংসদে কণ্ঠভোটে সংবিধান সংশোধন বিষয়ক কমিটি গঠনের প্রস্তাব পাশ হয়। এই কমিটিতে ১৭ জন সদস্য থাকার কথা ছিল। সরকারের পক্ষ থেকে বিরোধী দলকে ৫ জনের নাম দেওয়ার আহ্বান জানানো হয়েছিল, কিন্তু বিরোধী দল তা প্রত্যাখ্যান করায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। বিরোধী দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় নাগরিক পার্টির নেতারা বলছেন, তারা সংবিধান সংস্কার চান, সংশোধন নয়। এই দাবিতেই তারা শেষ পর্যন্ত অটল থাকবেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম ২ আসনের সংসদ সদস্য ড আতিকুর রহমান মুজাহিদ আজকের পত্রিকাকে বলেন, এনসিপি সংবিধান সংশোধন কমিটিতে অংশ নেবে না। জনগণ যে সংস্কারের পক্ষে রায় দিয়েছে, দল সেই অবস্থানেই অটল থাকবে। সরকার যদি ২/৩ সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনো সিদ্ধান্ত নেয়, সেটি সরকারের বিষয়, তবে এনসিপি জনগণের রায়কে সম্মান জানায় এবং সেই রায়ের পক্ষেই থাকবে। আতিকুর রহমান মুজাহিদ আরও বলেন, সংসদে যদি আমাদের জন্য পর্যাপ্ত সুযোগ না থাকে, তাহলে সংসদের বাইরে আন্দোলন জোরদার করা হবে। জনগণের অধিকার আদায়ে অবশ্যই মাঠের আন্দোলনে আমরা থাকব। এনসিপির নেতারা জানান, জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে তাদের পদযাত্রা চলছে। এরপর জোট সঙ্গীদের সঙ্গে আলোচনা করে পর্যায়ক্রমে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন। এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান সারোয়ার তুষার বলেন, গণভোটের রায় অগ্রাহ্য করে প্রহসনের কমিটিতে বিরোধী দল অংশ নেবে না। ২/৩ জোরে সরকার গণরায় অগ্রাহ্য করে যাচ্ছে, তবে এতে দীর্ঘ মেয়াদে তাদেরই ক্ষতি হচ্ছে। এনসিপির এই নেতা আরও বলেন, আমরা এখনও আহ্বান জানাচ্ছি, গণভোটের রায় মেনে নিয়ে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা হোক। অন্যথায় বিরোধী দল আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করে নেবে। ধারাবাহিকভাবে আন্দোলনের গতি বৃদ্ধি পাবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহুদ্দিন আহমেদ সংবিধান সংস্কার নিয়ে গতকাল সংসদে বিরোধী দলের উদ্দেশ্যে বলেছেন, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা এবং ভবিষ্যতে ফ্যাসিবাদ ঠেকাতে সরকার সংবিধান সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে গঠিত সংবিধান সংস্কার কমিটিতে বিরোধী দলের জন্য এখনও ৫টি আসন খালি রাখা হয়েছে। আলোচনায় ফিরে আসার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি। জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি গঠনের প্রস্তাব প্রথম আসে গত ২৯ এপ্রিল। সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধনের জন্য একটু বিশেষ কমিটি গঠন করা হবে, যেখানে বিরোধী দল থেকেও সদস্য রাখা হবে। কিন্তু বিরোধী দল শুরু থেকে বলে আসছে, গণভোটের ফলাফলের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে, সেক্ষেত্রে আলাদা বিশেষ কমিটির প্রয়োজন নেই। বিগত অন্তর্বর্তী সময়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়। ২০২৫ সালের ১৭ অক্টোবর বিএনপি, জামায়াত সহ ২৫টি রাজনৈতিক দল সনদে স্বাক্ষর করে। পরে ১২ ফেব্রুয়ারি নির্বাচনের পর জাতীয় নাগরিক পার্টিও জুলাই সনদে স্বাক্ষর করে। জুলাই সনদের ৮৪ ধারার মধ্যে ৪৮টি সংবিধান সম্পর্কিত। এসব বাস্তবায়নের জন্য পরে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশ অনুযায়ী জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠিত হয়।